এবং একটু বলে রাখতে চাই 2014 সালে 10 এপ্রিল রিজার্ভ প্রথমবারের মতো $2000 কোটি ছাড়াই 2015-তে জানুয়ারিতে 2500 এবং শেষ পর্যন্ত 2016-তে জুনে রিজার্ভ হয়ে বেড়ে দাঁড়িয়েছিল $3000 কোটি। আর সেখান থেকে এই মুহূর্তে এখন বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে $44 বিলিয়ন ঘরে রয়েছে বাংলাদেশ। সামনেই আসছে বাজেট। বাংলাদেশের অর্থনৈতিক শক্তি কতটা দাঁড়ালো এই 50 বছরে, স্বাধীনতার 50তম এই বার্ষিকীতে, সেই বিশ্লেষণই শুনবো আমরা। আমাদের দুজন অতিথি আছেন আজকে। কানেক্টিভিটিতে যুক্ত হয়েছেন জনাব অজয় দাস গুপ্ত, সাংবাদিক ও কলামিস্ট, এবং একই সাথে আমরা আজকে পেয়েছি সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে একটু জানতে চাই, 1972 সালে সদ্য স্বাধীন এই দেশের ফরেন রিজার্ভ ছিল মাত্র $17 সেখান থেকে আজকে আমরা যে অবস্থানে এসেছি, এই যাত্রাটাকে আপনি কিভাবে দেখেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা বিষয় আমাদের মনে রাখা দরকার যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশের যে রিজার্ভটি ছিল সেটা আপনি উল্লেখ করলেন। সেখান থেকে যে এগিয়ে যাওয়ার বাংলাদেশ, এটা বঙ্গবন্ধুর হাত ধরে কিন্তু এই এগিয়ে যাওয়া। এবং এই জাস্ট ফেলার্ড এবং জে আর পার্কিনসন নামে দুইজন অর্থনীতিবিদ তারা তো মন্তব্যই করেছিলেন এবং একটি বই লিখে ফেলেছিলেন যে বাংলাদেশের যদি দাঁড়িয়ে যায় তাহলে পৃথিবীর সব দেশে দাঁড়িয়ে যাবে। কিন্তু বাংলাদেশ আজকে যে পর্যায়ে দাঁড়িয়েছে যে $45 বিলিয়ন এখন ছুঁই ছুঁই। আমাদের মাথাপিছু আয় এখন $2227 এবং ভারতের মাথাপিছু আয় এখন $2169। অর্থাৎ ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় এখন বেড়ে গেছে। সেটা আমাদের সামনে কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি। একটা কথা মনে রাখা দরকার যে বাংলাদেশের এই করোনাকালীন সময়ে বাংলাদেশের অর্থনীতি যেভাবে ধরে রাখা গেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটা কিন্তু অনেকেই তা ভাবেননি। আপনি জানেন যে বাংলাদেশের এই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে পৃথিবীর বড় বড় উন্নয়ন সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠান তারা অনেক বড় বড় প্রতিবেদন কিন্তু প্রকাশ করেছে এর মধ্যে। এটা খুবই উল্লেখযোগ্য ঘটনা যে বাংলাদেশ এখন 41তম অর্থনৈতিক দেশ। সেই দেশটি বলা হচ্ছে সেন্টার ফর রিসার্চ এবং ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ, যে বিলেতের সংগঠনটি, তারা বলছে 2035 সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি এমন জায়গায় দাঁড়াবে যে পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রকে পিছনে ফেলে দেবে এবং বাংলাদেশ তখন পৃথিবীর 25তম অর্থনৈতিক দেশে পরিণত হবে। এটা আমাদের কাছে খুবই উল্লেখযোগ্য। আর একটি বিষয়, বাংলাদেশ ব্যাংকের যে বিষয়টি, শ্রীলঙ্কার রুপি অদল বদল করা, যেটা সোয়াপ বলে, যেটা অনেকে ধারের কথা বলছেন, বিষয়টি ধার হিসেবে না দিলে এর বিপরীতে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এটি নিয়ে সমীক্ষা চালাচ্ছে। 20 থেকে 25 কোটি ডলারের মতো শ্রীলঙ্কাকে দেওয়া হবে। তাদের অর্থনীতিও কিছুটা চাপের মুখে আছে। বাংলাদেশ যে ঋণ দাতা দেশ হওয়ার ক্ষেত্রেও সক্ষমতা অর্জন করেছে, সেটি হিসেবেও এটি আমরা নিশ্চয়ই ধরতে পারি। অজয় দাশগুপ্ত, আমি আপনার কাছেও আসবো, তবে একটু জানাতে চাই, মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের বিষয় নিয়ে কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব। আমরা তার বক্তব্য একটু শুনে আবারও এই আয়োজনে ফিরছি। নিয়ে আসা হয়েছে তো এটা আপনার বাংলাদেশে যে কার্যরত যে নন ব্যাংকিং যে আর্থিক প্রতিষ্ঠান আছে, সেগুলো আর্থিক প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যাক্ট 1993 দিয়ে পরিচালিত হয় এবং সেক্ষেত্রে দেখা গেল যে ওই আইনটা পুরোপুরি এটার জন্য কার্যকর নয়, এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। তো সেই জন্য ফাইন্যান্স কোম্পানি আইন 2021 নিয়ে আসা হয়েছে এবং এখানে আপনার আইনটাও অনেক বড়, 71টা ধারা আছে এবং এখানে যেটা মেনশন করা হয়েছে, কোনো ব্যক্তি বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স ছাড়া বাংলাদেশে কোনো অর্থায়ন ব্যবসা পরিচালনা করতে পারবে না। তারপরে এই আইনে হ্যাঁ, সব তো আর চেঞ্জ হয় না, ওইখান থেকে কিছুটা নিয়ে আসছে। তো এই জিনিসগুলো নিয়ে আসছে আপনার। এখানে কতগুলো বিষয় আছে যে ধরেন
আজকে যেটা আলোচনা হলো সেটা হলো যে একটা ক্যাপ করে দেওয়ার মতন এটা বিবেচনা করতে হবে। যেমন ধরেন এইসব ফাইন্যান্সিয়াল নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোতে এরা আপনার অ্যাট্রাক্ট করে লোকজনকে যে আমরা 15% 16% ইন্টারেস্ট দিব, এবং অনেক সাধারণ সবার পক্ষে সবাই তো অ্যাওয়ার না, অনেকে হয়তো ওই ডিক্লারেশনের পরিপ্রেক্ষিতেই আপনার ওইখানে জমা রাখে। যেমন আপনাদের নিশ্চয়ই যুবকের কথা খেয়াল আছে, তারপরে এরকম কিছু তারা অনেক লোকজন এটাতে আপনার একদম সর্বস্ব হারাই গেছে। সেই জন্য এটা আলোচনার পরে এটা বিশেষ করে এইচপিএমই মেইনলি প্রথম তুললেন যে এগুলো একটা ক্যাপ করে দেওয়া যায় কিনা, সর্বোচ্চ এত টাকা জমা রাখতে পারবেন, আর রেট অফ ইন্টারেস্টও ফিক্স করে দিয়ে যাওয়া কিনা, যেটা আমাদের সঞ্চয়ী আমাদের যে পেনশন ডিপোজিট পেনশন স্কিমে যেরকম আপনার ডিফাইন করে দেওয়া আছে যে এত পর্যন্ত প্রফিট দেওয়া যাবে, যাতে মানুষ ডিফারেন্সটা বুঝতে পারেই করতে পারে এবং পুরো টাকাটা ওইখানে ইনভেস্ট না করে। এবং সম্প্রতি বেশ কিছু মানুষ আমাদেরকে এবং ফাইন্যান্স মিনিস্ট্রিতে জিনিসগুলো পয়েন্ট আউট করছে। এইটা একটা খুব বড় একটা বিষয় এর মধ্যে আলোচনা করতে বলা হচ্ছে। তারপরে আপনার বিশেষ করে হলো ঋণ খেলাপি বা ঋণ গ্রহীতা, খেলাপির বিষয়টা একদম পুরোপুরি প্রিসাইজলি বলে দেওয়া হয়েছে 2-5 বেশ কয়েকটা ক্যাটাগরি করে কারা কারা খেলাপি হবে, ইচ্ছাকৃতভাবে বা অবহেলাজনিত কারণে বা কারোর সাথে যোগসূত্রের মাধ্যমে, যেভাবে হোক সেই জিনিসগুলি একটু প্রিসাইজলি ডিফাইন করে দিয়েছে যে কারা কারা ঋণ খেলাপি হয় তখন কি হবে। তারপরে এখানে আপনার একটা জিনিস রাখা হয়েছে যে আগে তো ছিল আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আইন, এখন হচ্ছে ফাইন্যান্সিয়াল আপনার এটা হচ্ছে ফাইন্যান্স কোম্পানি আইন। তো এর কারণে যেই প্রতিষ্ঠানগুলো আগে ইনস্টিটিউট হিসেবে বিবেচিত হতো এখন তো কোম্পানি হিসেবে বিবেচিত হবে, কিন্তু তার জন্য তাদের নতুন করে কোনো রেজিস্ট্রেশনও করতে হবে না, তাদের মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনেও কোনো পরিবর্তন আনতে হবে না, সেই প্রোটেকশনটা তাদের দিয়েছে। তাহলে আবার আরেকটা কমপ্লেক্সিটি আপনার হবে। আর এই জাতীয় ব্যবসা বা যারাই ব্যবসা করবে বা অর্থায়ন করবে এবং ইসলামিক শরিয়া ভিত্তিতেও যদি তারা কোনো কিছু করতে চায়, সব ক্ষেত্রে এটা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আপনারই নিতে হবে, পারমিশন নিতে হবে। আর এখানে একটা সিস্টেম করে দেওয়া হচ্ছে যদি কোনো দেউলিয়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিভাবে গ্রাহক যারা আছে তাদের টাকা পয়সা কিভাবে পেমেন্ট করবে, তার জন্য বাংলাদেশ ব্যাংকেও একটা ডিপোজিটের একটা ব্যবস্থা থাকবে। প্লাস দেউলিয়া করার বিষয়টা আমাদের প্রেজেন্ট আইন অনুযায়ী হাইকোর্টে যেতে হয়। তো ক্যাবিনেট একটা আজকে অবজারভেশন দিচ্ছে যে এই দেউলিয়া করার বিষয়টা আউটসাইড দ্য কোর্ট এটা ফয়সলা করা যায় কিনা কোনো অথরিটির মাধ্যমে, তাইলে অনেক সময় বা কমপ্লেক্সিটি কমে যাবে। কারণ কোর্টে গিয়ে ওখানে আপনার দীর্ঘদিন মামলা চলবে, তারপরে আবার ধরেন অ্যাপিলের ডিভিশনে যাবে, এটা হাইকোর্টের কাছে যেতে হয়, অ্যাপিলের ডিভিশনে হলে আবার রিভিউ করতে পারবে, এগুলো অনেক সময় নিয়ে যায়। তো সেই জন্য ক্যাবিনেট একটু এটা একটা যুগান্তরকারী একটা দিক হবে যদি ধরেন আপনার আদার দেন কোর্ট যদি এই দেউলিয়ার বিষয়টা যদি বাংলাদেশ ব্যাংক বা কোনো অথরিটির মাধ্যমে এটা সলভ করা যায়। দর্শক, আপনারা দেখছিলেন মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠক নিয়ে ব্রিফিং করছিলেন মন্ত্রী পরিষদ সচিব, আমরা ছিলাম। আমরা আমাদের আয়োজনে আবারও ফিরছি। জনাব অজয় দাশগুপ্ত এবং সুভাষ সিংহ রায় আমাদের সঙ্গে আছেন। অজয় দাশগুপ্ত, আপনার কাছে একটু জানতে চাই, একটা সময় পর্যন্ত বাংলাদেশে আমরা দেখতাম যে বাজেট প্রণয়নের আগে দাতা গোষ্ঠীদের মুখের দিকে চেয়ে থাকতে হতো, বাজেটের একটি বড় অংশ অনুদানের থেকে আসতো, সেই অনুদানের পরিমাণ কমতে কমতে এখন 3% এসে ঠেকেছে। এই যে পরিবর্তনটি আমাদের অর্থনীতি বা সক্ষমতার পরিচয় কতটা বা কতটা শক্তিশালী একটি ভিত আমরা এখন পর্যন্ত গড়ে তুলতে পেরেছি বলে আপনি মনে করেন, যদি সেই অবস্থার সাথে বর্তমান অবস্থা তুলনা করি? বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিলেন কেন? আপনি এখন যে অবস্থাটা হচ্ছে এই অবস্থাটার জন্যই তো। আমরা কেন লড়েছিলাম? এই অবস্থাটার জন্যই তো, তাই না? ওই পরনির্ভর থাকবো না, আমার সম্পদ আছে, আমরা ওই মানে সবার পিছে সবার নিচে সবারদের মাঝে এই গোষ্ঠী না। আর ছোট একটা কারেকশন করি যে আপনি যেটা বললেন যে $17, আসলে আমি বাংলাদেশ ব্যাংকের পুরানো কাগজপত্র দেখেছি, বাংলাদেশের ব্যাংকিং এর 3 দশক বই লেখার জন্য।
তাতে 1971 সালের 17ই ডিসেম্বর যেদিন বাংলাদেশ ব্যাংক খুলে আর কি প্রথম, তখন তো স্টেট ব্যাংক অফ পাকিস্তান, তারপরে কিছুদিন অন্য নামে চলেছে আর কি, সেন্ট্রাল ব্যাংক এই নামে চলেছে, বঙ্গবন্ধু এটাকে বাংলাদেশ ব্যাংক নাম দিলেন। ওখানে কাগজপত্রে দেখেছি যে রিজার্ভ 1971 17ই ডিসেম্বর সামনে লেখা 0। ওখান থেকে কিন্তু আমাদের উত্তরণ। আপনার মনে থাকার কথা, এই 1.5 বছর আগে যখন করোনা আসে, তখন বাংলাদেশের ভেতরে কাজ করে অনেক গবেষণা প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ দাবি করেন যারা নিজেদেরকে, তারা বলেছিলেন যে অচিরেই লাখ লাখ কর্মী মধ্যপ্রাচ্য থেকে ফেরত আসবে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভে ধস নামবে। এখন তারা যেহেতু ধস নামেনি, উল্টা চিত্র, এখন তারা নানা ব্যাখ্যা দিচ্ছেন যে সবাই প্রথম থেকে বলছে যে সবাই কোথায় যার যা সঞ্চয় ছিল সব পাঠায় দিচ্ছে, কিন্তু বিদেশে যারা থাকে তারা 1.5 বছর ধরেই সঞ্চয় পাঠাচ্ছে। এটা হলো একটা দিক। আরেকটা যেটা বললেন যে প্যারিস কনসোর্টিয়াম, বিশ্বব্যাংক স্বাধীনতার পরে 74-এ ঠিক করলো যে বাংলাদেশকে কে কতটা ঋণ অনুদান দিবে, কোন খাতে দিবে, কিভাবে ব্যয় হবে, সবকিছু তারা ওই প্যারিসে একটা বৈঠক করে, ঋণদাতারা তারা বৈঠক করে ঠিক করবে যে কোথায় কোন খাতে কত ঋণ দিবে। প্রত্যেক বছর এপ্রিল মাসে এই বৈঠকটা হতো। বাংলাদেশ থেকে সরকারি কর্মকর্তা, অর্থমন্ত্রীর টিম, তারা 20, 25, 30 জন যেত প্যারিসে, এবং সেইখানে ঘোষণা হতো যে এই বছর বাংলাদেশকে এত টাকা ঋণ দেওয়া হবে, এত টাকা, এত ডলার বা অনুদান দেওয়া হবে। সেইটা নিয়ে ফেরত আসলে অর্থমন্ত্রীরা বিমানবন্দরে একটা বড় প্রেস কনফারেন্স করতেন যে আমাদের এত টাকা দিয়েছে, আমাদের উপরে আস্থা বেড়েছে, এইটার উপরে আমরা আগের চেয়ে বেশি ঋণ আনতে পারলে এইটাকে ক্রেডিট মনে করা হতো। শেখ হাসিনা 96 সালে প্রথম 21 বছর পরে আওয়ামী লীগ সরকার গঠনের পরে কিন্তু বললেন কিবরিয়া সাহেব অর্থমন্ত্রী যে প্যারিসে আমরা যাব না, বাংলাদেশকে যদি কেউ ঋণ অনুদান দিতে হয় সেই ঘোষণাটা ঢাকাতে বসেই দিতে হবে। এবং সোনারগাঁয়ে মিটিং হয়েছিল, আমি সেখানে ছিলাম। বিশ্বব্যাংকের বাংলাদেশের অফিস, তাদের কর্মকর্তাদের মন খারাপ, আমাদের সরকারি অনেক কর্মকর্তার, প্ল্যানিং কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের মন খারাপ যে প্যারিসে যাওয়ার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। কিন্তু সেই যুগান্তকারী সিদ্ধান্তটা কিন্তু এখন থেকে 26 বছর আগে শেখ হাসিনা নিয়েছিলেন যে বাংলাদেশকে যদি কেউ সহায়তা দিতে চাও, ঋণ বা অনুদান, সেটা বাংলাদেশে বসেই দিতে হবে, কারণ আমাদের পরিবেশটাকে আমরা তুলে ধরতে চাই। এখন সেই 600-700 কোটি টাকার বাজেট প্রথম বছরের, এবারে কিন্তু আমাদের বাজেটের 50 বছর পূর্ণ হচ্ছে, বাংলাদেশের নিজস্ব বাজেটের অনেক কিছুই 50 বছর পূর্ণ হচ্ছে। আমার নিজের ধারণা এবারে যে 6 লাখ কোটি টাকার মতো বাজেট, আমরা যদি যারা উপার্জন করছেন, আয়কর দেওয়ার মতো, কোম্পানি কর দেওয়ার মতো অবস্থায় আছেন, এইটা ঠিক ভাবে আমাদের এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড এবং আসছে বাজেট কেমন হতে যাচ্ছে সেই বিশ্লেষণও আমি নিশ্চিতভাবে করতে চাই, যদিও সময় খুবই কম। সুভাষ সিংহ রায়, আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে এই যে বাংলাদেশের অর্থনৈতিক দৃঢ়তার কথা বলি বা যে উন্নতির কথা বলি, এটির পেছনে অনেক প্রাজ্ঞ এবং দৃঢ়চেতা কিছু রাজনৈতিক সিদ্ধান্তও তো কাজ করেছে, কিন্তু অনেকাংশে অনেক সময়ই দেখি যে বিভিন্ন বিশ্লেষকরা এই বিষয়টি আসলে অনেকটা সচেতন বা অসচেতন, আমি হয়তো বা এই শব্দটা বলবো না, এড়িয়ে যেতে চান। এই যে রাজনৈতিক নেতৃত্ব, তার প্রভাব না থাকলে আদৌ কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে এত শক্ত একটি অবস্থানে আসতে পারতো বলে আপনি মনে করেন কিনা? না, অজয় দাশগুপ্ত যেখানে উল্লেখ করেছেন, খুব চমৎকার করে এটা ফোকাস করেছেন। আপনি জানেন যে বিএনপি জামাতের শাসনামলের সময় যিনি অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, তিনি বলতেন যে অভাব থাকা ভালো, অভাব থাকলে বৈদেশিক ঋণ পাওয়া যায়। তা বৈদেশিক ঋণ নিয়েই এই প্যারিস কনসোর্টিয়াম বৈঠকের কথা যেটা উল্লেখ করলেন, খুবই উল্লেখযোগ্য একটি বিষয়ে তিনি অবতারণা করেছিলেন। সেখান থেকে আমাদের বাজেট প্রণয়ন হতো। আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা যে কতটা সুদৃঢ়, আপনি জানেন গত 19শে মার্চ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপাকসে বাংলাদেশে এসেছিলেন
বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ কিংবা মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দিতে। সেই বৈঠকের ধারাবাহিকতায় কিন্তু শ্রীলঙ্কা আমাদের কাছে যেই 20 কোটি ডলারের যে প্রস্তাব দিয়েছে সোয়াপ হিসেবে রুপি অদল বদল করবার জন্য, সেটা আমাদের জন্য অনেক একটা উল্লেখযোগ্য ঘটনা। কেননা এটা আমাদেরকে কিন্তু আমাদের সক্ষমতা কিন্তু ইঙ্গিত করে দেয়। এটা রিজার্ভের পরিমাণে কোনো প্রকার প্রভাব পড়বে না, কেন এর বিপরীতে বাংলাদেশ কিন্তু 2% সুদ পাবে, বাংলাদেশ ব্যাংক তার সুদ গ্রহণ করবে। আমি একটু, যেহেতু আপনার অনুষ্ঠানের সময়সীমা খুব কম, বাংলাদেশের মাথাপিছু আয় আজকের যে অবস্থায় এসে পৌঁছেছে, করোনাকালীন সময় অনেকে কিন্তু আশঙ্কা ব্যক্ত করেছিলেন যে বাংলাদেশ এমন একটি অর্থনৈতিক অবস্থার মধ্যে পৌঁছাবে তাল সামলানো মুশকিল হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার সৃজনশীল কূটনৈতিক দক্ষতায়, তার নেতৃত্বে সারা পৃথিবীতে কিন্তু দেখিয়ে দিয়েছে যে কিভাবে এইরকম একটি সময়ে অর্থনীতিকে সচল রাখা যায়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তো প্রথমেই বলেই দিয়েছে যে বাংলাদেশের উন্নয়ন বিস্ময়কর। ফোর্বসের যে তাদের এবং যে যারা গন্তব্য অনেক প্রতিবেদন, আমরা সেটাও আমাদের এটাও আনন্দদায়ক। দেখেছি, মাস ঘুরতে না ঘুরতেই যারা বিভিন্ন রকমের প্রক্ষেপণ করেছিলেন যে প্রবৃদ্ধি নেতিবাচক হতে পারে বা যেই পরিমাণ কম হবে, নিজেদের কথা শেষ পর্যন্ত নিজেদেরই গিলতে হয়েছে। বাংলাদেশ সেটি করে দেখিয়েছে। সময় একেবারেই সংক্ষিপ্ত। জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে ফিরতে চাই। জনাব সুভাষ সিংহ রায় যেমনটি বলছিলেন, অজয় দাশগুপ্ত, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে এই যে শ্রীলঙ্কাকে বাংলাদেশ ব্যাংকের যে আমাদের রিজার্ভ থেকে যে অর্থটা দেয়া হচ্ছে 2% সুদে, একটি বিষয় যেটি বলা হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার কিছু সামঞ্জস্য রয়েছে। শ্রীলঙ্কা 1997 সালে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, আমরা আগামী 2-3 বছরের মধ্যে যাব। তবে 3টি বিষয় বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একই কাতারে অবস্থান করছে বলে আমি যতটুকু দেখেছি। একটু আপনার কাছে জানতে চাই যে আয়করের যে আওতা সেটি যেমন শ্রীলঙ্কাতে কম, আমাদের অবস্থাও এখন পর্যন্ত কম। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বা রপ্তানির ক্ষেত্রে আমরা এককভাবে একটি পণ্যের উপর নির্ভরশীল, শ্রীলঙ্কাও অনেকটা একই অবস্থাতেই আছে। আবার আমাদের অন্যতম যে আয়ের উৎস রেমিটেন্স, ঠিক এই জায়গাগুলো থেকে বাংলাদেশের আসলে শিক্ষণীয় কি আছে? শ্রীলঙ্কার একটা বড় সুবিধা হচ্ছে কিন্তু প্রায় মানে শতভাগ শিক্ষিত লোক বাংলাদেশ ওই জায়গাটায় যেতে চাচ্ছে, যাওয়ার চেষ্টা করতেছে এইটা। এবং তারা বৈদেশিক বাণিজ্য পরিচালনায় একটা সময় খুবই ভালো ছিল, পোশাক শিল্পে তারা অনেক এগিয়ে ছিল। এখন পর্যটন খাত, এই গৃহযুদ্ধ ওইসব জায়গার কারণে তারা পিছিয়ে পড়েছে। অনেকটা জায়গা বাংলাদেশ নিয়েছে। এবং শুধু শ্রীলঙ্কা না, কয়েকদিন আগে কিন্তু পাকিস্তানেও বলা হয়েছে যে কয়েক বছর পরে কিন্তু পাকিস্তান বাংলাদেশ থেকে ঋণ নেওয়ার মতো অবস্থায় যায়। তবে এগুলো খুব সতর্ক থাকা, যে আমরা চাই না একটা আলোচনা কেবল চলছে শ্রীলঙ্কার সাথে, এই আলোচনাগুলো মানে নানা রকম প্রত্যাশা বা নানান রকমের প্রাপ্তি অপ্রাপ্তি এইসব আলোচনা করে প্রক্রিয়াটা শ্রীলঙ্কা আস্থা রাখছে বাংলাদেশের উপরে, যারা আমাদের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে ছিল। এই যে আস্থা রাখছে, এইটাকে আমরা ধরে রাখতে চাইবো। এটা হলো একটা। আর একটা হলো যে আপনি আয়কর ইত্যাদি বলেছেন, আমার তো মনে হয় যে আমাদের অর্থনীতির যে সক্ষমতা যে জায়গাটা পৌঁছেছে, আমাদের এনবিআর এরা যদি ঠিকভাবে পদক্ষেপ নিতে পারে এবং অর্থ মন্ত্রণালয় যদি কাজ করতে পারে, তাইলে এবারে যে 6 লাখ কোটি টাকার বাজেট হচ্ছে সেইটা 10 লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে 2-3-5 বছরের মধ্যে। কারণ আমাদের অর্থনীতি কিন্তু অনেক বড় হয়েছে, সেই তুলনায় কিন্তু আমরা যারা ভালো ব্যবসা করছে, ভালোভাবে থাকছে, তাদের কাছ থেকে কর ঠিকভাবে আদায় করা যাচ্ছে না, প্রচুর ফাঁকির ঘটনা ঘটছে। বৈদেশিক ঋণ আমাদের বেশি নিলেও কোনো সমস্যা নাই, আগামীতে আরো বেশি লাগবে, কারণ অনেক প্রযুক্তি আনতে হবে ঋণ করে। এই আমরা ঋণ করব, আবার প্রয়োজনে আমরা শ্রীলঙ্কা বা পাকিস্তান বা অন্য কাউকে এমনকি নানা প্রকল্পে ঋণ দেব। সেইটার জন্য কিন্তু আমাদের দক্ষ জনবল গড়ে তোলা, এই কাজগুলো করার জন্য এইটা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ, খুবই দরকার। এবং উন্নত দেশ হওয়ার কিন্তু এইটাই কাজ। এবং আমাদেরও একই সাথে যে সকল যোগ্য। জি, শুভ সিংহ রায়, একেবারে 10 সেকেন্ড আপনার কথাটি দিয়ে শেষ করতে চাই। জি, এক কথা শেষ করি, যেটা অজয় দাশগুপ্ত যেটা উল্লেখ করলেন, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। 49% করযোগ্য টিনধারী রিটার্ন জমা দিচ্ছে না।
এবার সিদ্ধান্ত হয়েছে এবার রিটার্ন জমা না দিলেই তিনি বিপদে পড়বেন। তো এই সক্ষমতার জায়গা কিন্তু আমরা পৌঁছেছি, সেটাই এবং সেটা আমাদের জন্য খুব এটা গুরুত্বপূর্ণ এবং বিষয়। যেই যতটুকু সক্ষমতা আমরা অর্জন করেছি সেটি সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যবহার করে বাংলাদেশ ভবিষ্যতে আরো উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে সেই প্রত্যাশা থাকছে। জনাব অজয় দাশগুপ্ত, জনাব সুভাষ সিংহ রায়, আপনাদের দুজনকেই অসংখ্য